শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটি রাঙাতে যেসব রাঙা মানুষেরা আসেন তাদের জীবন গল্প অর্থাৎ কর্মক্ষেত্রে তাদের জীবন গল্পে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা আশা রাখি আপনারাও অনুপ্রাণিত হন। আজও আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন রাঙা মানুষ, রয়েছেন স্থপতি রুমানা মালিক। আর রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে থাকছি কাজী রসনারা সাকি, কেব্রিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, দিনটা শুভ কাটুক, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আপনার মনের মতো হোক, সেই শুভকামনা দিয়ে শুরু করছি আমাদের এই সকালবেলার অনুষ্ঠান। তো আজকে সকালটাকে যিনি সুন্দর করবেন, যার জীবন গল্প আমরা জানার চেষ্টা করছি, তিনি দীর্ঘ 27 বছরেরও বেশি সময় ধরে স্থাপত্য শিল্প চর্চার সঙ্গে যুক্ত আছেন, বাংলাদেশের স্বনামধন্য স্থপতি রুমানা মালিক। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। গুড মর্নিং। আসসালাম, কেমন আছেন? ভালো আছি। জন্ম তো ঢাকায় হয়েছে এবং বেড়ে ওঠাও কি ঢাকাতেই? আমরা এখানে মানে কিছুদিন আমরা ছিলাম। মানে আপনার শৈশবের মেমোরিটা আসলে কোথাকার? ঢাকাকার নাকি? বলতে গেলে না, ওই সময় যুদ্ধের পরপর আমরা তো চলে গেছিলাম, তো ওই ক্ষেত্রে কিছুটা অল্প কিছু মেমোরিজ আছে, বাট বলতে গেলে আমার শুরু হচ্ছে ইংল্যান্ডে, ইউকেতে যখন সেখানে শুরু করছে। সবকিছু মিলিয়ে শৈশবটা কেমন ছিল? পরিবার, পরিজন, শিক্ষক সবকিছু মিলিয়ে যদি একটু জানতে চাই। ছোটবেলাটা ইংল্যান্ডে, হ্যাঁ, ওখানে বেসিক্যালি আমরা একটা জায়গা কভেন্ট্রিতে ওখানে বড় হয়েছি। ইটস এ লিটল বিট আউটসাইড বার্মিংহাম, কিছুটা ওখানে দূরে আছে। তো ওখানে আমরা আমার বাবা মা, আমরা 2 বোন 1 ভাই, আমরা একসাথে ওখানেই বড় হচ্ছি। আর ওইখানে স্কুলে শুরু হলো ওখানে জীবনটা। বাবা তো সরকারি চাকরিজীবী ছিলেন যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এখানে। তো ইউকেতে যাওয়াটা আসলে কিভাবে হলো ওখানে? যখন অ্যাকচুয়ালি আফটার আমাদের যুদ্ধের পরপর তখন দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি আনস্টেবল এন্ড হি হ্যাড এ ভেরি ইয়াং ফ্যামিলি। তখন আমরা আমি তখন 6 বছর, আমার ছোট ভাই বোনরা 2-3 বছর ছিল। তো ওই ক্ষেত্রে হি থট যে ইটস এ গুড পজিশন যে আমি ওখানে যাই, ওখান থেকে শুরু করি। আমার ফ্যামিলিটা একটা স্টেবল ব্যাকগ্রাউন্ড থেকে, সো ওখানে আমরা চলে গেলাম। যেহেতু ইউকেতেই আপনার বেড়ে ওঠা, ওখানকার স্কুল কলেজটাই আপনাকে পেতে হয়েছে খুব স্বাভাবিকভাবেই। 6 বছর বয়সে আপনি চলে গেলেন। আর অর্থাৎ আগামীকালই বলা যায় আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাটা আসলে আপনি কিভাবে রপ্ত করলেন? এটা কি নতুন করে শিখেছেন নাকি ছোটবেলা থেকেই শিখতে পেরেছিলেন যেহেতু বাবা মা বাঙালি? হ্যাঁ, জি, এক্স্যাক্টলি। ওখানে যেটা হতো, আব্বা মা ওখানে বাসায় বাংলা বলতো, বাট আউটসাইড দ্য হোম তখন তো আমরা স্কুল সবকিছু পরিবেশ ইংলিশ কনভারসেশন হচ্ছে। সো আমার অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার পরে যখন আই স্টার্টেড টু স্টে হিয়ার, তখন আমার অ্যাকচুয়ালি বাংলাটা আরো চচ্চড়া হচ্ছিল, বাট তার আগে অনেক ডিফিকাল্টি ছিল। আমরা ছোটবেলা নিয়ে আরো গল্প করবো আপনার সম্পর্কে, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই। বাংলাদেশের স্বনামধন্য স্থপতি রুমানা মালিক, তিনি দীর্ঘ 27 বছরেরও বেশি সময় ধরে স্থাপত্য শিল্প চর্চা করে যাচ্ছেন। 1990 সালে বার্মিংহাম স্কুল অব আর্কিটেকচার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যে থাকাকালীন ব্যক্তিগত সংস্থা, সরকারি এবং কর্পোরেট সংস্থার জন্য স্থাপত্য শিল্পচর্চা চালিয়ে যান তিনি। 1994 সালে বাংলাদেশে এসে প্রথমে যোগ দেন বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং ইন্ডেক্স আর্কিটেক্টস নামের প্রতিষ্ঠানে। পরবর্তীতে তিনি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়া লিমিটেডের ডিজাইন বিভাগের নির্বাহী পরিচালক হন। এরপরে তিনি নিজে গড়ে তোলেন রুমানা মালিক অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠান। এ যাবৎ তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনা, ডিজাইন এবং ইন্টেরিয়র করেছেন। স্থাপত্য চর্চার পাশাপাশি তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস RIBA এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ IAB এর সদস্য। তিনি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড AP এর সনদপ্রাপ্ত। এছাড়াও তিনি উইমেন আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স প্ল্যানার্স অ্যাসোসিয়েশন WAEPA এর সদস্য। আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই পরে কথা বলবো, কিন্তু তার আগে একটু শৈশব নিয়ে কথা বলছিলাম। যেহেতু তো পুরো ফ্যামিলি মিলেই আপনারা মাইগ্রেট করলেন ইউকেতে, তো ওখানে কি হলো? সবাই কি সেটেল হয়ে গেলেন নাকি একটা পর্যায়ে আবার যখন দেশের অবস্থা স্থিতিশীল হলো তখন আবার ব্যাক করলেন? বেসিক্যালি আমার ভাই বোনরা সবাই ওখানে ওখানে ইংল্যান্ডে, ইউকে থাকে। আমার বোন থাকে ওখানে। আমার ভাই অ্যাকচুয়ালি সেটেলড ইন নাইরোবি, ওখানে আফ্রিকাতে ওখানে আছে ছিল। আর তারপরে আমি বেসিক্যালি আমার এখানে যখন আমার বিয়ে হলো তখন আমি এখানে চলে আসছি। তার মানে বিয়ের পর আপনি বাংলাদেশে থাকা শুরু করলেন? জি 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 জি। এটা কি শুধুমাত্র বিয়ের সুবাদেই বাংলাদেশে চলে আসা নাকি বিশেষ কোনো কারণ ছিল বাংলাদেশে চলে আসার ক্ষেত্রে? না, ওইটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি চাকরি যখন ওখানে ইংল্যান্ডে, তো অনেকদিন আসা হয় না বাংলাদেশে। when we were young, আমার মা বাবা নিয়ে আসতো আমাদেরকে বেড়ানোর জন্য এখানে, ফ্যামিলি সব মেম্বার্সগুলো দেখার, কাজিন সবার সাথে। সো তারপরে যেটা হলো যে অনেকদিন হয় না, 6 বছরের মতো। তো আই সেড টু মাই ফাদার যে ঠিক আছে আমি একটু বেড়াই আসি ইংল্যান্ডে।
ইংল্যান্ড থেকে ঢাকায় আসি একটু বেড়ানোর জন্য। তো ওই সময় জাস্ট একটা হলিডের মতন ওরকম করে জাস্ট আসছি। তো সেই ক্ষেত্রে ওখানে আমার অ্যাকচুয়ালি আমার ওই সময় আমার হাজবেন্ডের সাথে So you fall in love with him actually? Kind of. না মানে এটা যদি অ্যারেঞ্জ হয়ে থাকে তাহলে এটা খুব টাফ ডিসিশন বোধহয়। It was it was a tough decision, but also it was মানে কি বলবো যে I think মানে overall মানে I felt that this was a very comfortable একটা মানে relationship, we could go forward এইভাবে আমরা। তো প্রথম পর্যায়ে একটু হলো না যে একবারে সেটেল একটা লাইফ, একদম সেটেল একটা ক্যারিয়ার, সেখান থেকে আপনি মাইগ্রেট করলেন আবার বাংলাদেশে, ওখানে তো আপনি সিটিজেন হয়ে গিয়েছিলেন ততদিনে। তো বাংলাদেশে এসে তখন নতুন করে আবার শুরু করা, সংসারের বাইরেও তো একটা জীবন আছে, সেটা নিয়ে কিছু কি ভেবেছিলেন নাকি জাস্ট ওকে জাম্প করলাম তারপরে যা হয় দেখা যাবে? মানে ইটস ইন্টারেস্টিং বিকজ আমার অ্যাকচুয়ালি আমরা যখন এখানে পড়াশোনা আর্কিটেকচারে আমি ভর্তি হলাম, তো আমরা এট দ্য এজ অফ 18 আমাকে মানে অ্যাকচুয়ালি ঘর থেকে we started to live in হোস্টেলে তারপরে থাকা, তারপর ওইভাবে। So I was used to মানে living outside the family, coming back and forth এরকম। সো ডিফারেন্ট পরিবেশে তো আপনাকে মানে ওরকম করে মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস ওইভাবে মানে হেল্প করে টু স্ট্রেংথেন ইউর ক্যারেক্টার, টু গিভ ইউ ডিফারেন্ট ওয়েজ টু ট্যাকলিং ইস্যুস ওইভাবে। সো ওই ক্ষেত্রে আই ওয়াজ ভেরি পজিটিভ যে আই কুড হ্যান্ডেল এ সিচুয়েশন হোয়াট এভার কামস মাই ওয়ে, এইভাবে মানে নতুন দোষ থেকে ওইভাবে আমি চিন্তা করছিলাম। বাংলাদেশে এসে সংসার শুরু করলেন, তার পাশাপাশি ক্যারিয়ারটা শুরু হলো কবে? জি হ্যাঁ ওই সময় একদম সাইমালটেনিয়াসলি একই সময়। হ্যাঁ ওই মানে চাকরি খোঁজা যতটুকু সময় লাগে ওইভাবে আমি শুরু করলাম। ওকে। So I started looking around for a job. স্কুল কলেজ দুটোই ছিল ইউকেতে, এবং 90 সালে বার্মিংহাম স্কুল অফ আর্কিটেকচার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। একটু সেখানে পড়াশোনার অভিজ্ঞতা যদি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন। ওখানে বেসিক্যালি তখন মানে সাবকন্টিনেন্টাল উইমেন আর গার্লস ওখানে তখন পড়াশোনার দিকে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ওর সায়েন্স ওর আর্কিটেকচার এরকম ফিল্ডে কেউ ছিল না, ও আসতো না ওইভাবে। সো ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং একটা টাইম যে আমি যখন ওখানে ঢুকলাম। ওখানে আরও যেটা বললাম যে রেশিও ওয়াইজ উইমেন টু মেন, তখন ওখানে যে যারা ওখানে সদস্য যারা পড়াশোনা শুরু করতেছে আর্কিটেকচার ওয়াজ 80% to 20% উইমেন। সো দ্যাট ওয়াজ আনাদার চ্যালেঞ্জ যে ওই এনভায়রনমেন্টে। তারপরে হলো যে অ্যাগেন ওখানে যেটা বললাম যে অন্য অন্য ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েরা, বাট আমাদের ওই সাবকন্টিনেন্ট থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান অ্যাকচুয়ালি ইন মানে স্টার্টিং আর্কিটেকচার স্কুল ওখানে ওই সময়। সো আপনি আগে থেকে কি প্ল্যান করেছিলেন, যেহেতু আপনার বাবা মোটামুটি এই পেশাতেই ছিলেন বাংলাদেশে যখন উনি সরকারি চাকরিজীবী ছিলেন আমরা যতদূর জানি, তো আপনার কি মাইন্ডসেট ছিল আগে থেকে যে আপনি আর্কিটেকচারে পড়াশোনা করবেন নাকি হয়ে গেল আসলে? কিছুটা অ্যাকচুয়ালি মানে কিছুটা আই ওয়াজ ভেরি মাচ হি ওয়াজ আ রোল মডেল I looked up to. So he was oikhane I got some inspiration from him. This is the kind of work I would like to do, be interested in. তারপরে যেটা হলো যে ওখানেও I had some very encouraging teachers. আচ্ছা। ওরা আমাকে খুব সাপোর্ট স্কুল লাইফে। সো I remember যখন আমি 10 বছর ছিলাম তখন I started doing a project on architecture. মানে I didn't know what architecture ওইভাবে, বাট ইংল্যান্ডে যেরকম আপনার গ্রিক আর্কিটেকচার, রোমান আর্কিটেকচার, তারপরে কি বলবো যে রিজেন্সি পিরিয়ড, এই বিভিন্ন টাইপস অফ থিং। সো আই ওয়াজ 10 years old, তখন থেকে আই ওয়াজ অ্যাকচুয়ালি প্লেয়িং উইথ দ্য আইডিয়াস ও আন্ডারস্ট্যান্ডিং, ওইভাবে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। চমৎকার। তো বাংলাদেশে যখন আপনি এসে নতুন করে সবকিছু শুরু করলেন, এই ব্যাপারে আপনার ফ্যামিলি সাপোর্ট কি ছিল? Yes, I would say definitely. Now it's a big decision সবকিছু মিলে, and my father was always very supportive of my career. যে আমি মানে এই লাইনে যেহেতু he was already interested, so I was মানে ওইভাবে ফলো করতেছিলাম ওই লাইনটা। So he was very supportive. হ্যাঁ, আমার বাবা খুব সাপোর্ট ছিল। কত সালের থেকে এটা মনে আছে মানে বাংলাদেশে ফাইনালি থাকা শুরু হলো আপনার? 1994 থেকে, 94 সাল থেকে। ওকে, তো সেই সময়ের অবস্থা এখনকার অবস্থার মধ্যে রাত দিন পার্থক্য, সবকিছু মিলিয়ে ইনফ্যাক্ট আর্কিটেকচারে তো অবশ্যই অনেক বড় পার্থক্য। তো ইনিশিয়ালি আপনি কিভাবে শুরু করলেন বাংলাদেশে এসে, কোথায় জয়েন করলেন বা কিভাবে কি আগালেন? ওই সময় তখন মানে বেসিক্যালি যেটা হলো যে আমাদের বসুল হকের অ্যাসোসিয়েটস ওখানে আমাদের একটা ওখানে আমি শুরু করলাম। তারপরে ওখান থেকে আমি I applied for another job which was Index Architects. So each time I think one of the things that helped me continue এত বছর ধরে আমি এই চর্চাটা করতেছি সেটা হচ্ছে যে মানে মানুষ মানে I got a lot of support from the
my peers, the bosses in a way, যারা ওখানে কাজ করতেছে, মানে ওনার সাথে কাজ করতেছি। So architect Bushul Hope, তারপর architect Mazrul Kader, they were all very supportive and very gave me a lot of opportunities to show my work or do my work. So that was খুব encouraging to continue that. শুরুতে এসে কি ধরনের ডিজাইন বা কি ধরনের কাজগুলো করতে শুরু করলেন? বশিরুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস এর কথা আপনি বলছিলেন, যেটা আপনার প্রথম বাংলাদেশে জবের ক্ষেত্রে আপনার প্রথম ক্যারিয়ার শুরু হলো, সেটা দিয়ে তখন জাস্ট ওখানে যে স্টার্টিং পয়েন্ট, তো ভেরি সিম্পল প্রজেক্টস এরকম করে types of there was training centers and other smaller projects যেটা আমাকে slowly I was getting the hang of it, যে এখানে different style, ওখানে একটা type of working environment or style of architecture, এখানে আবার একটা style of architecture. So সেটার থেকে then when I went to Mazrul Kader Index Architects, ওখানে actually it was very very inspiring in the sense that I was given a lot of opportunity to try out my designs. Okay. And at that time was আমাদের যখন ওখানে actually BRAC তখন just মাত্র আস্তে আস্তে শুরু হচ্ছিল, the training centers গুলো তৈরি হচ্ছিল, BRAC center তখন শুরু হচ্ছিল. So there was a very interesting time to learn about যে BRAC এর the development projects that were going on there. তারপর তখন EPZ মাত্র শুরু হলো ওই সময়, তখন অনেক projects গুলো we were doing a lot of industrial building, আমাদের যে garments factories গুলো তৈরি হচ্ছিল EPZ এ, I was working on that. So it's a very খুব interesting time for historically looking back. Right. ওই সময় জিনিসগুলো যেগুলো আমি কাজ করতেছিলাম, but also it was very good that I was actually earning from those things. নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ যখন একটা ক্যারিয়ারে থাকে তখন তার একটা ফিউচার প্ল্যান থাকে, একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকে যে আজ থেকে 10 বছর পরে আমি আমার এই অঙ্গনে কি করতে চাই বা আমার নিজের একটা প্রতিষ্ঠান হবে কিনা, যেটা আপনার এখন হয়েছে। ওই সময়টাতে কি স্বপ্ন দেখতেন যে এরকম একটা নিজের প্রতিষ্ঠান করব, বা বাংলাদেশ যেহেতু একেবারে ইমার্জিং সেক্টরে রয়েছে ওই সময়টাতে নতুন কিছু চেঞ্জ আনা দরকার, কি প্ল্যান করেছিলেন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা যদি জানতে চাই? ওই সময় ডেফিনেটলি আস্তে আস্তে ওই লাইনে যাওয়া হচ্ছিল, যে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমার নিজের থেকে একটা কিছু তৈরি করা হবে। বাট যেটা হয় কি যে আই থিঙ্ক বিফোর আমরা শুরু করি এই জিনিসটা, অনেক সময় উই নিড টু গ্যাদার আ লট অফ এক্সপিরিয়েন্স, আর ওইভাবে জিনিসগুলোকে, ওইটাই আমার ইচ্ছা ছিল যে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করলে দেন আই উইল বি more confident in starting on my own and starting my own প্রতিষ্ঠান ওইভাবে। একটু যদি জানতে চাই, যুক্তরাজ্য এবং বাংলাদেশের স্থাপত্য শিল্প চর্চা অবশ্যই কিছু না কিছু পার্থক্য রয়েছে, এবং আপনি যেটি বলছিলেন যে শুরুতে এসে বিভিন্ন কিছুই নতুন নতুন মনে হচ্ছিল, যে আসলে পার্থক্যটা কোথায় বা কিরকম তফাৎ রয়েছে? ওখানে যেটা হয় যে in terms of the climatic changes in environment আমরা যেখানে, but the basic structure of যে আমাদের architecture side or designing it's similar, but understanding the different climatic ways of আমাদের design গুলা, building গুলা কিভাবে influence হয় এই part of the world compared to ওখানে যেখানে শীতকাল, ওখানে the building materials are different, ওইভাবে ওই জিনিসগুলোকে ডিফারেন্সটাকে ওইভাবে ঘুরে ওঠা, জিনিসটাকে বোঝানো। বাংলাদেশের ক্ষেত্রে তো ম্যাটেরিয়ালস গুলো অবশ্যই আলাদা, সেখানে যেমন কাঠও ইউজ করা হয়, কিন্তু বাংলাদেশে সেক্ষেত্রে তো আসলে সেটা না। আপনার জন্য কি একটু চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশে এসে মনে হচ্ছিল, যেহেতু আপনি পুরোপুরি পড়াশোনা করেছিলেন সেখানে আর্কিটেকচার, স্থাপত্য শিল্প চর্চা নিয়ে? জি অবশ্যই, হ্যাঁ স্টার্ট ফ্রম দ্য কিছুটা আমার তো চ্যালেঞ্জিং থাকছে, বাট আই হ্যাড লাইক আই সেড আই হ্যাড অনেক সাপোর্ট ছিল আমাদের আমাদের যে সিনিয়র আর্কিটেক্ট যারা ছিল, তারা ওইভাবে আমাকে গাইড করছে, ওই জিনিসগুলো আমরা শেয়ারিংটা করছি। সো ওই জিনিসটা ব্যালেন্স আউট, ওইভাবে আমি এক্সপেরিয়েন্সগুলো উঠাই নিয়ে আসতে পারছি যে আমাকে হেল্প করার জন্য। নিজের প্রতিষ্ঠানটা হলো কত সালের দিকে? আমরা শুরু করছি, আমি বিটিআই বিল্ডিং টেকনোলজি আইডিয়াস ছিলাম, ওখান থেকে শেষ হওয়ার পরে দেন ফুল সুইং আমি একদম সম্পূর্ণ নিজের ফার্মের দিকে। তো ওটা কত সালের দিকে হলো? 2013 থেকে আই উইল সে 2013 থেকে। আমি জিনিসটা তার আগে তো আপনার হাতে বেশ কিছু মনুমেন্ট আমরা পেয়েছি, লাইক যদি বলি যে খুব উল্লেখ করার মতো কিছু শৈল্পিক ডিজাইন আপনার হাত দিয়ে এসেছে। সব প্রথম যেটা আমরা যদি বলি যে প্রথম খুব ভালো কাজ আপনার জায়গাটা থেকে যেটা আসলে নোট করার মতো, সেটা কোনটা ছিল? I finished another project এখানে আমাদের প্রিমিয়ার প্লাজা, বিটিআই প্রিমিয়ার প্লাজা, যেটা ওই যে আপনার এখানে প্রগতিশরীতে, it's a 15-story building, ওখানে ওটা শেষ করা হয়েছে। and then different আমাদের ওভার বিটিআই আমি যেখানে বিল্ডিং টেকনোলজিজ, ওখানে ভেরিয়াস অনেক রকমের প্রজেক্টস করা হয়েছিল, কমার্শিয়াল অ্যান্ড কি বলবো যে রেজিডেন্সিয়াল টাইপ প্রজেক্ট। সো কত বছর ছিলেন আপনি ওখানে? ওখানে 7-8 বছর, 7-8 বছর এরকম ছিলাম। আচ্ছা,
সো কি হয় মানে একটা কমন এক্সপেরিয়েন্স যদি জানতে চাই, একটা ক্লায়েন্ট ডিমান্ড প্লাস হচ্ছে আপনাদের সাজেশন, দুটোর একটা মিক্স আপ থাকে সাধারণত কোন প্রজেক্ট করতে গেলে। তো আলটিমেটলি এই ব্যালেন্সটা কতটা ইম্পর্টেন্ট, আর ক্লায়েন্ট যখন আসে তখন কতটুকুই বা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারাই কতটুকু ক্লায়েন্টকে বোঝাতে পারেন? আচ্ছা, আমরা যেটা ট্রাই করি যে মানে আই থিঙ্ক ওই এক্সপিরিয়েন্সটা আমি সবসময় অ্যাপ্লাই করি, মানে আমাদের যে পড়াশোনা যেটা ইংল্যান্ডে হয়েছে, ইউকেতে, সেটাকে ইটস এ টিম ওয়ার্ক। ওকে, হ্যাঁ, সো উই থিঙ্ক অফ এভরিথিং এজ এ টিম ওয়ার্ক। এখন আস্তে আস্তে যেটা হচ্ছে যে আমাদের এখানে আগে যেরকম একটা বাসা ঘর যেখানে ভেরি সিম্পল, যে ঠিক আছে আমরা একটা শেল্টার চাচ্ছি, ওখানে আমাদের বৃষ্টি থেকে গরম থেকে ঠান্ডা এরকম, বাট এখন আস্তে আস্তে এভরিথিং ইজ বিকামিং মোর টেকনিক্যাল অ্যান্ড মোর কমপ্লিকেটেড। সো সেই ক্ষেত্রে মনে করেন আমাদের এখানে এয়ার কন্ডিশনিং থেকে শুরু করে স্মার্ট মানে সিসিটিভি থেকে শুরু করে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, অনেক কিছু এখন অনেক রকমের ফেসিলিটিস যেটা আমরা ইনকর্পোরেট করতে হয় একটা বিল্ডিংয়ের মধ্যে। সো সেই ক্ষেত্রে যেটা হয় কি যে আমরা তখন চেষ্টা করি যে ইটস এ টিম ওয়ার্ক অফ ক্লায়েন্টস, অফ আদার ইঞ্জিনিয়ার্স, সবাই মিলে আমরা জিনিসটাকে একজনের জন্য এটাকে স্বপ্নটাকে তৈরি করা হচ্ছে। সো ওটার ক্ষেত্রে যখন আমরা বসতেছি একজন ক্লায়েন্টের সাথে, ওনার সাথে একটা ভালোভাবে জিনিসটাকে সম্পর্কটাকে বোঝা, ওনার কী চাহিদাটা, ওটা খুব ডিফিকাল্ট। অনেক সময় চাহিদাটা ওনারা নিজেরা অনেক সময় বুঝে না যে কী চাচ্ছে অ্যাকচুয়ালি। সো ওই জিনিসটাকে অনেক সময় আমরা যেটা করি যে ডিসকাশনের মাধ্যমে অনেকবার, অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমরা যে প্ল্যানিং স্টেজে ওই সময় আমরা জিনিসটাকে আমরা চেষ্টা করি যে জিনিসটাকে বোঝার জন্য। ওয়ান্স দ্য কনস্ট্রাকশন স্টার্টস তখন ইটস ভেরি ডিফিকাল্ট অনেক সময় যে জিনিসগুলো চেঞ্জ করা করা। রাইট। সো একটা বিল্ডিং আসলে যখন নির্মাণ হয় তখন তো সেটা শুধু ইট পাথরের ব্যাপার থাকে না, ওখানে অনেক কিছু যুক্ত থাকে। এনভায়রনমেন্টের উপর কতটা ইম্প্যাক্ট ফেলছে, সেখানে আলটিমেটলি বাইরের ওয়ার্ল্ডটাকে কতটুকু কানেক্ট করছে, এবং কতটুকু প্রফিটেবল হবে, কতটুকু ম্যাক্সিমাইজেশন হবে জায়গার। সো এই বিষয়গুলো আপনারা কি সার্বিকভাবে ক্লায়েন্টকে বোঝান, নাকি ক্লায়েন্টই আপনাদের কাছে এসে পার্টিকুলারলি বলে যে ঠিক আছে আমার এটা লাগবে, এভাবে একটা ডিজাইন করে দেন? when they start the conversation, হ্যাঁ, তখন তো আমরা বুঝতে পারি ওনাদের কতটুকু knowledgeable in the area, in certain areas, because মনে করেন যে অনেকগুলো বিল্ডিং করে অনেকগুলো প্রজেক্ট করে অনেকগুলো এক্সপেরিয়েন্স, লাইক ইটস ওয়ান স্টপ সলিউশন অর জাস্ট আপনাদের কাছ থেকে ডিজাইনটা নাই, কোনটা আসলে ডিফারেন্ট ভ্যারি করে। অনেক সময় ইটস দে ওয়ান্ট জাস্ট আ সিঙ্গেল একটা কনসালটেন্সি, একটা ডিজাইন, আর অনেক সময় একটা সব বুঝে সবকিছু প্যাকেজ হিসেবে আপনার স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং সবকিছু মিলে একজনের সাথে ইটস বেটার টু, সো দ্যাট অনেক কিছু প্রবলেমসগুলো, ইস্যুসগুলো দে ক্যান বি রিজলভড আগের থেকে। আচ্ছা, একটু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যদি জানতে চাই, 13 সালে আপনি বলছিলেন যেটি নিজে গড়ে তোলেন, রুমানা মালিক অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত যদি আমাদেরকে বলেন, আপনাদের কাজকর্মগুলো কি কি? we actually আমরা যেহেতু different types of projects we do, we have interior, office interiors, residential interiors আমরা করি। তারপরে actually আমার যেটা one of the experience that I actually brought back from the UK, সেটা হচ্ছে যে I worked on a lot of schools, ওখানে যেখানে আমি actually one of my thesis ওখানে ওই সময় যখন আমি পড়াশোনা করতেছিলাম, সেটাও actually on designing for under 5s, so nursery design, তারপর আপনার primary school design, secondary school design, so কঠিন কাজ। জি, so ওটার অনেক কিছু আমরা যেটা theoretically study করা, plus we actually I worked at Coventry City Council, ওখানে যে ওনারা অনেক schools ডিজাইন করতো, বানাতো ওখানে। সো ওটার থেকে এক্সপিরিয়েন্সটা আমি এখানে ইউজ করছি। সো we actually worked on Hertco International School, এখানে আরেকটা স্কুল করা হচ্ছে, তামিশনা স্কুল। সো we are doing a lot of work on education of building private schools. ওকে, যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম যে একটা বিল্ডিং যখন নির্মাণ হয়, এখন আমাদের অনেক বড় একটা কনসার্ন যেটা হয়ে গিয়েছে, সেটা হলো যে এনভায়রনমেন্টের উপর কতটা ইম্প্যাক্ট প্রভাব ফেলবে, এবং একই সাথে পরিবেশ সেই বিল্ডিং এর উপর কতটা প্রভাব ফেলবে, ভাইস ভার্সা যদি আমরা বলি। তো সেখানে আপনি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইনিং লিড এপি সনদপ্রাপ্ত। তো এটার আসলে বিশেষত্ব কি, এই সনদ পেলেই কি হয়, এটার মর্যাদাটা কতটুকু, আর এটার ইম্প্যাক্টটা কি, এটা যদি একটু জানতে চাই। আচ্ছা, আমাদের বেসিক্যালি আমার যে নিজের ইন্টারেস্টটা, সেটা ইন দ্যাট সেন্স উই ক্যান রিড আ বুক অন ইট অ্যান্ড গেট আন্ডারস্ট্যান্ডিং, বাট যেহেতু আমি এই কোর্সটা করা হচ্ছে আমার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে আমরা কিভাবে, আর যেটা হয় কি আমাদের আর্কিটেক্টস when we are actually studied 25 years ago, সেটার পরিবেশ, এনভায়রনমেন্ট একরকম। সো if we are not continuing our
education. So this was a way as a continuation of my education. Right, upgrade kora. To understand what is happening around and what is happening in our designs and how it is impacting our environmental design of mother building. সেই ক্ষেত্রে আমার নিজের জন্য and also to make my clients aware. So ওদের সাথে আমি জিনিসগুলোকে আরো আমি নিজে যখন বুঝতে পারতেছি জিনিসটা সেটাকে আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারছি, ডিসকাস করতে পারছি এই ইস্যুসগুলো। এটা কি চ্যালেঞ্জিং কিনা এখনো বাংলাদেশে যে পরিবেশটাকে মাথায় রেখে একটা বিল্ডিং নির্মাণ করা, এটা কি চ্যালেঞ্জিং এখনো? I think to a certain extent yes, মানে ক্লায়েন্টরা আস্তে আস্তে মানুষ বুঝতেছে, বাট you have to have a lot of convincing power যে জিনিসগুলোকে ওনাদেরকে মানে, and অনেক সময় it's to do with profit and loss. Right. Everything is to do with what I'm in terms of if you can discuss with them from that point of view, then তখন ওটাকে আরো অনেক সময় সেটা তো একটা ব্যক্তিগত জায়গা থেকে থাকে, কিন্তু সরকারের কোনো বাধ্যবাধকতা থাকে না আমাদের বিল্ডিং কোড যেটাকে আমরা বলি নীতিমালা, সেটা কতটুকু এক্সিকিউট হয় বা প্রতিষ্ঠান থেকে যখন একটা প্রতিষ্ঠান এটা নির্মাণ করছে তখন প্রতিষ্ঠানেরও তো একটা দায়বদ্ধতা চলে আসে, প্রতিষ্ঠান থেকে কতটুকু মেইনটেইন করা হয়, বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠানের কথাই যদি বলি? হ্যাঁ absolutely, মানে এখানে আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ প্লাস আদার মানে আমাদের গভর্নমেন্ট ইন টার্মস অফ আমাদের ডিজাইনটাকে এখন যেই আমাদের বিধিমালা এখানে ঢাকার মধ্যে যেগুলি আমাদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এভরিথিং হ্যাজ টু বি ইন টার্মস অফ দ্য ফায়ার কোডস, আমাদের এখানে যে এনভায়রনমেন্টাল কোডসগুলো আলো বাতাস সব কিছু মিলে ডেফিনেটলি দিস মানে especially the developers, they're understanding actually the way a building should be built or how it's impacting the environment. এভাবে ফলো হচ্ছে। এমনি যদি আমরা যেটা শুনি মাঝে মাঝে যে ঢাকা হচ্ছে বসবাসের দিক থেকে সেরকম ভালো পজিশনে নেই, তো তারপর আবার ঢাকাকে অনেকে তিলোত্তম নগরী বলেন, কেন বলেন ঠিক জানি না। তো যাই হোক, যেই জায়গাটাতে আসতে চাই যে আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচার সেটা তো আসলে খুবই ঘিঞ্জি, আমরা জানি যে আলো বাতাস পাওয়া যায় না, জানলা খুললে আর একটা ইট পাথরের বিল্ডিং দেখতে হয়, এটা থেকে তো বের হওয়ার আমাদের আর কোনো উপায় নেই, কারণ অলরেডি তো স্ট্রাকচার হয়ে গিয়েছে। কোনো সলিউশন কি আছে আসলে সার্বিকভাবে? মানে কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে বিকজ অফ দ্য রেট অফ এক্সপ্যানশন আমাদের শহরটা, দ্য নাম্বার অফ পপুলেশন, আমরা যে গ্রোথটা হচ্ছে, ইটস ভেরি হার্ড সামটাইমস ফর অথরিটিজ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু কিপ পেস with the change. মানে ইংল্যান্ডে আমি যেটা দেখি যে আমি একটা রাস্তা গেলে ওই রাস্তাটা if I went back 35 years later I know exactly what was in that position, what was there. And England আমি যেটা compare করি because I had practicing experience there. So anything you wanted to change, maybe a developer would want to build 2 houses in front of our house. That took just 2 houses. That took them 7 years just to get permission. 7 years? 7 years. মানুষ তাহলে বাড়ি কেন বানাবে? 7 years. আমাদের 70s এ মোটামুটি বাড়ি হয়ে যায়। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙ্গা সকাল, মাছরাঙ্গা টেলিভিশন, 2 বীর উত্তম, জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেইলও করতে পারেন RANGASHOKAL rangasokal@mazranga.tv এই ঠিকানায়। দর্শক, আপনারা জানেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি স্থপতি রুমানা মালিক। আপনি একটু জানতে চাই, ওমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স অ্যাসোসিয়েশন সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সদস্য আপনি, এই বিষয়ে যদি বিস্তারিত আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমরা বেসিক্যালি উইমেন আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড প্ল্যানার্স, যেটা হচ্ছে যে সদস্যটা এটা যে এটাকে মানে আমরা চেষ্টা করতেছি যে একটা প্রফেশনাল, আমরা যারা এই লাইনে আছি, আমরা অনেক রকমের চ্যালেঞ্জেস ফেস করি, ওয়েদার ইটস ইন আর ফ্যামিলি, ক্যারিয়ার, সব কিছু মিলে। সো এই জিনিসটাকে যে আমরা একজন সদস্য হয়ে, একটা গ্রুপ হয়ে আমরা এগুলিকে চ্যালেঞ্জেসগুলোকে ডিসকাস করা, তারপর হাউ উই ক্যান ব্রিং ডিফারেন্ট সলিউশনস টু দিস প্রবলেমস, সেই ক্ষেত্রে মানে এই জিনিসটাকে আমরা এইভাবে শুরু করা হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় কি যে আমি যেটা শেয়ার করি আগেন ব্যাক টু আমার ইউকে অ্যান্ড কম্পেয়ারিং এখানে আমার যে এখানে যে ক্যারিয়ারটা, সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই ফাউন্ড ওয়াজ ইউকেতে যেটা আমার যারা কলিগসরা তারা কিছুটা মনে করেন যে যখন শুরু করছে আমার মতন, বাট দে কুড নট কন্টিনিউ
ওরা ওদের অনেক সময় মেয়েদের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা হ্যাঁ মানে যেটা আছে যে আপনার চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি সবকিছু মিলে আর এখানে যেটা হচ্ছে যে মানে টু অ্যান এক্সটেন্ট ওই সময় আমার ইনলোজরা সাপোর্ট দিছে ফর মাই ফ্যামিলি ওই ক্ষেত্রে আমার বাচ্চাদেরকে ওই সময় মানে স্কুল থেকে আনা নেওয়া ওই সময় ওই সাপোর্ট করা বাংলাদেশে আসা ভালোই হচ্ছে আমরা বলতে পারি মানে ফর উইমেন আর্কিটেক্টস আমরা যদি আরেকটু ওই জায়গাটাতে যাই যেটা আপনি বলছিলেন যে ইউকেতে একটা বাড়ি নিতে পারমিশন নিতে গেলে প্রায় 7 ইয়ার্সের মতো টাইম লেগে যায় যেখানে বাংলাদেশে এখানে অন্যরকম মেকানিজম কাজ করে একটা যেটা হচ্ছে এক্সিস্টিং আমাদের পপুলেশন এটা অনেক বড় একটা মানে চ্যালেঞ্জ আমাদের জন্য যে আমরা আসলে এটাকে কি প্রপারলি ম্যানেজ করব কিভাবে মানে হোম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাও তো ঠিক যে নতুন যে সব বাড়িঘর হচ্ছে বা আমাদের যে এক্সিস্টিং সিস্টেম আছে সেগুলো ভবিষ্যতের জন্য হুমকি হয়ে যেতে পারে কিনা মানে আমরা ঢাকা শহরে বসে যেরকম করছি আমরা যখন জেলা শহরে যাই সেখানেও কিন্তু দেখবো যে আনপ্ল্যান্ড অনেক গ্রোথ হচ্ছে এখানে আসলে কি করার আছে একজন আর্কিটেক্টের কি বা করার আছে বা গভর্নমেন্টেরই বা কি করার আছে আপনি কি মনে করেন মানে all of us মানে not just architects but মানে we are all members of the environment right we just as architects we are just technically মানে ওই সেন্সে পড়াশোনা করে কিছুটা নলেজটা ওইভাবে আমরা ইম্পার্ট করতে পারছি বাট অল মেম্বার্স অফ সোসাইটি সো আমরা যেটা আমি ট্রাই করি যে ক্লায়েন্টসকে সবাই সঙ্গে ডিসকাশন করা যে হাউ ইটস নট জাস্ট যখন আমরা চিন্তা করি একটা শহর বাট ইট স্টার্টস উইথ জাস্ট লাইক এভরিথিং ইট স্টার্টস উইথ দ্য হোম স্টার্টস উইথ জাস্ট ওয়ান সিঙ্গল পার্সনস ডিসিশন হ্যাঁ সো ইফ ফর ইনস্টেন্স ইট ক্যান বি এভরিথিং মানে আপনার শুরু করলে যে আমার এনভায়রনমেন্টে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কিন্তু সলিউশন আছে কিনা মানে স্পেসিফিকলি যদি জানতে চাই আমার জমিটা অনেক ছোট আমার মেম্বার অনেক বেশি তাদের থাকার একটা জায়গা তৈরি করতে হবে তো ওখানে যদি আমি পরিবেশের কথা ভাবি আমাকে তো ছাড় দিতে হবে আমার ছাড় দিলে দেখা যাবে আমার বেসিক নিড ফিল আপ হচ্ছে না বা আসলে কি সেন্সটা এরকম নাকি অন্য কোনো মেকানিজম ওখানে আছে অ্যাজ এ স্থপতি হিসেবে আপনি কি বলবেন না আমরা যেটা আমাদের যে বেসিক রুলস এন্ড যেগুলি মানে স্ট্যান্ডার্ডসগুলো আছে even in a small environment we are able as human beings আমরা যত স্মল হোক যেভাবে আমরা we can create environments to live in okay so it doesn't necessarily mean that size environment কে hamper করতে হবে জি okay so it doesn't necessarily mean that যে আমাদেরকে এইভাবে জিনিসটাকে আমরা মানে আরেকটা যেটা আমরা দেখতে পাই লাস্ট 10 ইয়ার্সে বাংলাদেশে ফ্ল্যাট কালচার যেটা এবং এটা খুব বেশি মার্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখন সরকার হোক বা বেসরকারি হোক লাইক জাপান গার্ডেন সিটির কথা আমরা বলতে পারি এরকম হিউজ মেগা প্রজেক্ট কিন্তু হাতে নিয়েছে এগুলো আসলে ভবিষ্যতের জন্য কতটুকু বেটার আপনি কি মনে করেন স্থাপনার জায়গাটা থেকেই যদি আমরা বলতে চাই in terms of আমার যেটা এক্সাম্পলস অফ আই ক্যান কম্পেয়ার লট অফ দ্য থিংস দ্যাট আর হ্যাপেনিং এখানে বাংলাদেশে সেই ক্ষেত্রে আমাদের যেগুলি কিছু কিছু জিনিস প্রজেক্টসগুলো আমি দেখছিলাম ইউকেতে that after the war in England ওখানে অনেক বড় বড় এরকম হাউজিং প্রজেক্টস করছিল so housing projects are important to understand because it's মানে how you create a community right অনেক ওখানে অনেক রকমের ওখানে সিচুয়েশনস ওরা ফেস করছে which they were repairing in the 70s and 80s যেগুলি তৈরি হয়েছে in the 50s 1950s সেই হাউজিং প্রজেক্ট বিকজ ওই সময় যুদ্ধের সময় ইউ হ্যাভ টু হাউস অল দিস পিপল সো ওই জিনিসটা ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান এক্সাম্পল দ্যাট উই শুড ইউজ যে অন্য অন্য দেশ থেকে যে ক্রিয়েটিং লার্জ স্কেল মেগা প্রজেক্টস হাউ উই আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং প্রপার হিউম্যান কমিউনিটিস ওইভাবে ইটস ইম্পর্টেন্ট টু স্টাডি স্থাপনা তো আসলে স্থাপনা না এটা একটা কমিউনিটির সেন্সটা গ্রো করা সো এখানে আসলে বিভিন্ন জিনিস ইনভলভ থাকে ওইগুলো বিষয়গুলোও খেয়াল রাখা প্রয়োজন হ্যাঁ এক্স্যাক্টলি রাইট আপনার করা উল্লেখযোগ্য কাজের মধ্যে আপনার নিজের থেকে যদি জানতে চাই যেটা আপনার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে এবং সেটাকে খুব সাকসেসফুলি আপনি কমপ্লিট করেছেন এরকম কি কি কাজ আছে যেটা বলার মতো every project is challenging absolutely because each one various we have projects which is technically challenging অনেক সময় there's 3 basements you're designing for 3 basement যেখানে আশেপাশে আপনার দুইটা huge building পাশে আছে how you protect that there are spaces মানে it's 27 years or so of my life has been so it's very difficult to actually specifically say one single project যেটার মধ্যে but I would say definitely as an example Premier Plaza was a large 16-15 story building so that was definitely very challenging in that আপনি তো ইন্টেরিয়র ডিজাইন নিয়েও কাজ করছেন হ্যাঁ জি সে প্রসঙ্গে যদি বলেন যে কি ধরনের ডিজাইন করে থাকেন আসলে ইন্টেরিয়র আমরা বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ অফিস ইন্টেরিয়র্স করা হয়েছে তারপরে রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র্স তারপরে অফিস ইন্টেরিয়র্সের মধ্যে উই ওয়ার্কড অন উত্তরা মোটরস লিমিটেড এখানে একটা প্রজেক্ট ওদের জন্য
বিভিন্ন স্কেলে, সো ইটস 3000 4000 মানে স্কোয়ার ফিট এরিয়াস অফ প্রজেক্টস, ওইভাবে আমরা প্রজেক্টসগুলো করছি। সো টাইমস মানে ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই ওয়ার্ক অন ইজ অ্যাকচুয়ালি project management side also, যে project is another aspect of designing, যেটা আমরা অনেক সময় আমরা স্থাপত্যিরা we think about art, যে আমরা সে একটা মানে he or she is thinking about it's an artistic একটা side, but architecture envelops so many other aspects, যেখানে আপনার সায়েন্স থেকে বললেন যে environmental science থেকে আসতেছে, তারপরে social understanding, তারপরে ওখানে আসতেছে also another next যেটা চ্যালেঞ্জ ফর আর্কিটেক্টস, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে একটা ক্লায়েন্ট এই সময়ের মধ্যে কাজটাকে শেষ করতে চাচ্ছে, আবার তার কিছু ডিমান্ডও থাকছে, ওই সময় হাউ ডু ইউ মেক শিওর দ্যাট ওই প্রজেক্টগুলো ওই সময় ওই টাইম অন টাইম ডেলিভারি দিচ্ছেন। সো অল অ্যাসপেক্টস অফ এখন যারা স্থাপতি যারা এখন মানে ওরা পড়াশোনা করতেছে ওইভাবে গড়ে উঠেছে, সো দে ফেসিং ডিফারেন্ট চ্যালেঞ্জেস। আমাদের এই যে মানে অধুনা যে ব্যবস্থাপনা বা আধুনিক যে ব্যবস্থাপনা, যদি স্থাপত্যবিদ্যার কথাই বলি, এটার প্রয়োগটা কি শুধু শহর কেন্দ্রিক নাকি রিমোট এরিয়াতেও হচ্ছে কিছুটা, বা আমরা যদি একটু শহরতলি জায়গাতে যাই বা উপশহরগুলোতে যদি যাই, সেখানে কি আমরা এই ধরনের আপনাদের এই বিদ্যাগত যে ব্যবহারিক বিষয়গুলো সেগুলোকে আমরা দেখতে পাই বা সেটার প্রয়োগ কি আছে? হ্যাঁ, মানে কিছুটা যারা মানে ওখানে যারা মানে খুলনা, আমরা যে এখানে যে প্রফেশনালগুলো এরিয়া আমাদের খুলনা থেকে শুরু করে তারপরে নর্থের দিকে যদি যায়, মানে কিছু আর্কিটেক্টসরা তো ওইভাবে বিভিন্ন প্রজেক্টসগুলো নিচ্ছে, ওখান থেকে ওরা জিনিসগুলোকে। আপনার কি ঢাকার বাইরে কোনো কাজ করা হয়েছে? আমাদের মানে ওই সময় না, মানে এতটা দূরে না, অস্ট্রেলিয়া যেটা বলছিলাম যে মানে ঢাকার আশেপাশে। ওকে, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমরা কথা বলছিলাম একটু আগে। ইন্টেরিয়র ডিজাইনটা তো এটা একটা অনেক বড় ব্যাপার, শিল্পের জায়গাটা থেকে বলা যেতে পারে এটা একটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট একটা টাস্ক। আর এখন তো এটা ছোট স্কেলেও হচ্ছে, বড় স্কেলেও হচ্ছে। তো ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আসলে বেসিক্যালি স্থাপনা এবং ইন্টেরিয়র ডিজাইন দুটোর মধ্যে তো বেসিক কিছু পার্থক্য আছে। যদি আপনার কাছ থেকেই জানতে চাই, ইন্টেরিয়র ডিজাইনটাতে আপনার এক্সপার্টিস কি, এবং একটা ক্লায়েন্টকে যখন আপনি জিনিসটাকে প্রেজেন্ট করেন তখন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখেন? ইন্টেরিয়র ডিজাইনের যেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পেসেস যারা ইউজ করতেছে, অ্যান্ড অনেক সময় যেটা হয় কি যে আমরা একটা চিন্তা করি যে একটা বাসাঘরের মধ্যে একটা বেডরুম, সেই ইনস্টেন্স একটা বেডরুমের মধ্যে আমরা একজনকে ডিজাইন করতেছি, আচ্ছা ঠিক আছে, ইটস ভেরি সিম্পল, একটা বেডরুমে কি হবে, খাট হবে, দুইটা সাইড টেবিল, একটা ড্রেসিং রুম। But what happens is that what is the environment they would like, what is the storage capacity, মানে অনেক কিছু জিনিস আমরা জিনিসগুলোকে চিন্তা করি না যে সিম্পল সর্ট অফ আচ্ছা ঠিক আছে লাইট সকেটটাকে এখানে দিচ্ছি, যেখানে আমরা অ্যাকচুয়ালি সকেটটা চাচ্ছি সেখানে উল্টা দিকে দাও। সো কনস্ট্যান্টলি দেয়ার আর ইটস মাইনিউট লিটল ডিটেলস, যে ডিটেলসগুলোকে আস্তে আস্তে ওগুলোকে ফোকাস করে তারপরে যে স্পেসেসগুলোকে, ইটস practical sense থেকে আসে উঠে, plus also the colors and all the other aspects of the artistic side, দুইটা মিলে it's combining together, so যে করার জন্য। সো ওখানে যেটা আমরা যে ডিটেলিংগুলো আমরা চিন্তা করি যে একটা ব্রাইটনেস অফ দ্য লাইট, ওইখানে যে ফোকাসটা হবে ওই জায়গাটা আমরা কত লুমেনটা ওই জায়গাটা ফেস করব, একটা টাস্ক লাইটিং ওইখানে কতটুকু ফেস হবে লাগতেছে, তারপরে একটা জেনারেল লাইটিং ওটা কতটুকু রেঞ্জ হবে। সো অল অ্যাসপেক্টস অফ লাইটিং থেকে শুরু করে আর্টিফিশিয়াল লাইটিং, ন্যাচারাল লাইটিং, হোয়াট মেটেরিয়ালস ইউ ইউজ, যে সিম্পল একটা ফ্লোরের মধ্যে একটা ডার্ক কালার ইউজ করলে সেটাকে কালারটাকে লাইটটাকে কিভাবে ওটাকে দিচ্ছে, সো অল অ্যাসপেক্টস অফ দ্যাট কামস ইনটু প্লে। আমরা যেখানটায় ছিলাম ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলো কি খুব এক্সপেন্সিভ? আমাদের সাধারণ মানুষের একটা পারসেপশন কিন্তু আছে এইসব বিষয় নিয়ে যে এগুলো খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, কি বলবেন? নট নেসেসারিলি, মানে সবারই একটা বাজেট থাকে, ওই বাজেটের মধ্যে যে যতটুকু আপনার ওই বাজেটটা রাখতে চাচ্ছেন ওই স্পেসের মধ্যে, সেক্ষেত্রে ডিফারেন্ট মেটেরিয়ালস আছে, ওটাকে আপনাকে হেল্প করতে পারে যে ঠিক আছে আমি এখন এই ফিনিশিংটা দিতে চাচ্ছি, আমার মেটেরিয়ালস ফ্লো মেটেরিয়ালস, ডিফারেন্ট টাইপস অফ টাইলস, মার্বল, ঠিক না? So each time ওই বাজেটটাকে খেয়াল রেখে you can actually make a very comfortable যেভাবে ডিজাইনটা চাচ্ছেন, সেই ক্ষেত্রে of course it's possible, definitely possible. তার মানে আমি যদি বাজেটটা আপনাকে বলে দিই, মানে আমি যার কাছে যাব আলটিমেটলি, সো ওই অনুসারেই আপনি একটা প্ল্যান তৈরি করে দিবেন। আর একটা যদি থাকে এটা একটা ফ্রি, লাইক আমি এরকম চাচ্ছি, আপনি একটা বাজেট দিতে পারেন, সেটাও হতে পারে। এক্স্যাক্টলি। যে বিষয়টা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, অনেকেই পড়াশোনা না করেই কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করছে এবং অনেক ভালো করছে, আপনি কি সাজেস্ট করবেন এটা নিয়ে পড়াশোনা করার প্রয়োজন আছে কিনা?
হ্যাঁ ডেফিনেটলি যে কোনো জিনিসে আমি যেটা বিগ মানে কি বলবো যে সাপোর্টার ও ভক্ত যেটা সেই ক্ষেত্রে যে education you are never limited to your education. You can be self-talented, আমি ঠিক গিটার প্লে করতেছি, আমি নিজে প্লে করতেছি, but to have an education, having a learn, মানে even Picasso, মানে he was a natural born talent, but you actually have education helps you to give you some ideas and guidelines and some মানে ওইভাবে you can be much more flexible and understanding with your design. So it's important মানে যে কোনো জিনিস education in terms of studying by yourself or going into a course আর মধ্যে তো এখন তো অনলাইন অনেক কিছু আছে, so it should never stop. রাইট, ডিরেক্টলি কোন একটা ফার্মে গিয়ে যদি কেউ কাজ করে, ধরেন তার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু ডিরেক্টলি কোন একটা ফার্মের সঙ্গে সে যুক্ত আছে, তার দ্বারা কি পসিবল যে ভালো কিছু করা? হ্যাঁ অফকোর্স, ডেফিনেটলি। মানে যেটা হয় কি যে আমাদের ওটাও একটা ইন্টারেস্টিং একটা ব্যাকগ্রাউন্ড আমি একটু যদি শেয়ার করি, যে ওখানে যেটা হচ্ছে যে ইংল্যান্ডে যেটা হচ্ছে স্থপতিরা ওখানে আমাদের যেটা ছিল যে ঠিক আছে উই উড স্টার্ট ইটস এ 6-7 year কোর্স। আচ্ছা, সো যখন আমরা শুরু করছি সো উই আর জাস্ট ফ্রম ইউনিভার্সিটি, খুব র মানে এভরিথিং অ্যাবাউট আস মানে খুব মানে খুব সিম্পল। সো আমাদের ওখানে অ্যাকচুয়ালি যারা পড়তেছিল ওই সময় উই ওয়ার হ্যাভিং অ্যাকচুয়ালি ভেরি সিনিয়র টেকনিশিয়ানস, ওখানে যেখানে একটা অফিসে চাকরি করতেছে ওখানে 4-5 বছর ধরে। সো দে ডিসাইডেড যে আমি এখানে আছি অ্যাজ এ টেকনিশিয়ান, আই উড লাইক টু এখন স্টার্ট অ্যাকচুয়ালি মানে স্থাপত হিসাবে আমি এখানে পড়াশোনা করতে চাচ্ছি। সো এই জিনিসটা যেটা বললাম যে এনিবডি ক্যান অ্যাজ লার্নিং ফ্রম ওয়ার্কিং এনভায়রনমেন্ট ও গোয়িং স্ট্রেট ফ্রম ইউনিভার্সিটি, ওই স্কোপটা যখন একটা মানুষকে দেওয়া হয় সেটা অপরচুনিটিসগুলো আরও মানে ওদের জন্য আরও বেটার হয় বা গ্রো করে। আমরা যদি এবার একটু ক্যারিয়ার অ্যাসপেক্ট একটু জানতে চাই, বাংলাদেশে এটা তো একটা এখনো ইমার্জিং ফ্যাক্টর এবং আমরা মনে করি যে এটা কেবলমাত্র আপার ক্লাস পিপলদের জন্যই। সো এখানে ক্যারিয়ার কতটুকু ব্রাইট আপনি কি মনে করেন আসলে, কেউ যদি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়? One of the things that I'm very, I would say I'm like a যেহেতু আমি ইংল্যান্ডে ওখানে হচ্ছে আর এখানে আমার যেগুলো এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে যে as a observer. So I think one of the biggest thing about Bangladesh is it's people's entrepreneurship. মানে মানুষ এখানে আমরা বাংলাদেশে we are very মানে we can actually get on with anywhere. আমরা যদি এখানেও থাকি or আমরা যদি বিদেশেও যাই, we try our different businesses, different projects. আমরা ট্রাই করতেছি। সো এইটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে পজিটিভ ফ্যাক্টরস যেটা আমি ফিল করি যে মানুষের আমাদের বাংলাদেশিদের মধ্যে। আপনি অনেক দিন ধরে বাংলাদেশে আছেন এবং আপনার ক্যারিয়ার শুরু হয়েছে বলা যায় এখান থেকে। এদেশের স্থাপত্য শিল্প চর্চায় নারীদের অংশগ্রহণটা আসলে কিভাবে দেখেন বা কতটুকু এগোচ্ছে বলে আপনি মনে করেন? এখানে অনেকটা যে কোনো আমাদের যেটা বললাম যে অনেকটা স্লো। So a lot of the things that we face is also having role models. So actually and যেটা বললাম যে having আমি ইংল্যান্ডে যখন ছিলাম আমার যেখানে প্রথম যে চাকরিটা I had a female architect as a boss. So ওটা আমার একটা রোল মডেল ছিল। So having somebody has a role model or saying somebody even আমাদের যে মেল কলিগসরা ওরা যদি আমাদেরকে ওইভাবে অনেক সময় মনে করে যে না উই শুড নট গো টু দ্য সাইট, উই শুড নট গো এইখানে, আমরা ঠিক আছে আমরা অফিসের মধ্যে আপনি অফিসে এই সেফ এনভায়রনমেন্টের মধ্যে এখানে কাজ করেন। সো ওই অপরচুনিটিসগুলো দেওয়া মেয়েদেরকে, মেয়ে স্থাপতিদেরকে ওইভাবে জিনিসগুলোকে হেল্প করা, সো দ্যাট উই ক্যান ইফ দ্যার আর মানে মোর ভিজিবিলিটি দ্যান মোর ইয়াং women are able to sort of be taking that course or going down that line. একজন আর্কিটেকচার হিসেবে যদি একটু জানতে চাই যে যখন আপনারা একটা ল্যান্ড তৈরি করছেন অনেক প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে, হ্যাঁ, জায়গার স্বল্পতা থাকে, ইকোনমিক্যাল একটা ব্যাপার থাকে, আরও অনেকগুলো বিষয় মিলেই যখন আপনারা একটা বিল্ডিং তৈরি করেন এবং এনভায়রনমেন্ট একটা ব্যাপার থাকে, সেই সকল প্রতিবন্ধকতাগুলো সামনে রেখেও বা সব কিছু মিলে সমন্বয় করেন কি করে আপনারা? সেই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মানে এভরিথিং স্টার্টস উইথ the land that we're looking at, আমরা যেটাকে বলি সাইট, যে সাইটটা যেটা আছে সেই ক্ষেত্রে যে ওখানে আশেপাশে কি আছে, এনভায়রনমেন্টটা কি, that we look into the understanding of ওখানে ওয়েদার মানে ক্লাইম্যাটিকলি কি হচ্ছে, সো ও অ্যাসপেক্টস থেকে শুরু করে আমরা জিনিসটাকে ওখান থেকে, তারপরে সয়েল কন্ডিশন, ওখানে যে সয়েল কন্ডিশনটা কি আছে, সো ওই জিনিসগুলোই আমরা সব কিছু মিলে আমরা প্রত্যেকটা আইটেমগুলো আমরা দেখে দেখে অ্যানালাইজ করে তারপর আমরা ওখান থেকে শুরু করি।
একটু বলা যায় যে বিশেষ করে আমাদের এই ঢাকা মানে বাংলাদেশে প্রচুর মানে আমরা বলেই থাকি যে খুব ডাস্টি ওয়েদার এবং বিষাক্ত সীসাও অনেক সময় ধরা হচ্ছে বা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আসলে মানে যখন একটা বিল্ডিং তৈরি করছেন কোনো ইয়ে কি তৈরি হচ্ছে তখন সেই বিষয়ে মানে পলিউশন ওই সেন্সে যেগুলো বলতেছেন? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন সাইটটাকে আমাদেরকে যারা কাজ করতেছে, যারা ডেভেলপার্স হোক অন্য যারা বিল্ডার্স, তাদেরকে কিভাবে গাইডলাইন্সগুলো দেওয়া যায় যে ইন টার্মস অফ আমাদের তো অনেক কিছু আছে রিগার্ডিং অ্যাকচুয়ালি বিল্ডিং মানে দ্য অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা কি, বাট হাউ ইটস অ্যাকচুয়ালি প্রডিউসড, যে এনভায়রনমেন্টটাকে কিভাবে আপনি ওখানে সেফ রাখবেন, মানে যারা ওয়ার্কার্সরা ওরা সেফ থাকতেছে, যারা ওখানে আশেপাশে হাঁটতেছে ওরাও সেফ থাকতেছে। সো এই জিনিসগুলোকে আরও আমাদের মনে হয় আর একটু জিনিসটাকে আরও স্ট্রংলি এটাকে করে উঠতে হবে, যে পলিউশন থেকে তারপর এই জিনিসগুলো যে এনভায়রনমেন্টকে এফেক্ট করতেছে কনস্ট্রাকশন সাইট। একটা বিল্ডিং যখন নির্মাণ হচ্ছে সেটার তো একটা টেনিউরমেন্ট আছে, যে এটা হয়তো 50 বছর টিকবে বা 100 বছর টিকবে, তারপরে তো এটা পরিবেশের জন্য একটা বোঝা হয়ে যেতে পারে, বা ওই সময়টাতে ওই বিল্ডিং এর যে ধরনের ম্যাটেরিয়াল পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করে উৎপন্ন হবে সেটা স্বাস্থ্যের জন্য আদৌ ভালো কিনা বা ক্ষতিকর কিনা, এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখি যে 100 বছর পরে এই বিল্ডিং এর ইম্প্যাক্টটা কি দাঁড়াতে পারে, বিশেষ করে অ্যাপার্টমেন্ট যে বিজনেসগুলো হচ্ছে সেই জায়গাগুলো থেকে যদি আমরা বলি, আপনার কি বলার আছে? মানে যেটা হয় যে ডেফিনেটলি ডিফারেন্ট আমাদের যে মেটেরিয়ালসগুলো ইউজ করি সেটা কিছু কিছু ক্ষেত্রে সে ফর ইনস্টেন্স যখন ওই যে 60s অ্যাসবেস্টস যেটা ইউজ করতেছে, দে ইউজ টু অ্যাকচুয়ালি ইউজ ইট ইন স্কুলের মানে সিলিংসগুলো যেগুলি ফল সিলিং আমরা বলি না, তো ওগুলিকে ইউজ করতেছিল ওই সময়। সো আফটার সো মেনি ইয়ার্স অফ মানে ব্যাড মানে যে এফেক্টগুলো যেগুলি আসছে সেক্ষেত্রে ওই জিনিসগুলোকে তো মানে ইনফরমেশনগুলো আস্তে আস্তে বের হচ্ছে যে জিনিসগুলো কিভাবে এগুলি ক্ষতিকর, কিভাবে এই জিনিসগুলোকে আমাদেরকে এফেক্ট করতেছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, মানে মেটেরিয়াল প্রোগ্রেশন একটা জিনিস হচ্ছে যে প্রোগ্রেশন ইজ হ্যাপেনিং সো ফাস্ট অ্যান্ড মেটেরিয়ালস আর সামটাইমস ওইভাবে প্রপারলি মানে কি বলে সায়েন্টিফিকলি অ্যানালাইজড, ওইভাবে কি হচ্ছে ইম্প্যাক্টগুলো আমাদের অনেক সময় সময়টা নাই যে ওই জিনিসটা মেটেরিয়ালটা আসতেছে। সিম্পল থিং অ্যাট অ্যানাদার এক্সাম্পল, যে ওখানে যে আপনার গ্রেনফিল টাওয়ার ওখানে যে একটা বিশাল ইংল্যান্ডে লন্ডনে একটা ফায়ার হলো, সো one of the thing was that they had cladding, আমাদের যে অ্যালুমিনিয়াম ক্ল্যাডিং ইউজ করি, সো ওই ক্ল্যাডিংটা যেটা বোঝা গেছে যে অ্যাকচুয়ালি ইটস ভেরি সাসেপ্টেবল টু ফায়ার। সো ওখানে যখন আগুনটা লাগছে এটা পুরাটাকে একদম মানে পুরাটাকে খুব তাড়াতাড়ি এটা বার্ন করছে, স্প্রেড করছে। সো দিস ইজ সামথিং ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড unless something is, everything is, আমাদের architecture is like one single prototype. True. So we're not making মানে একই জিনিস একইবার বারবার। সো ওই ক্ষেত্রে those are the challenges that we face. যে এই জিনিসগুলো যে মেটেরিয়ালসগুলো কিভাবে আমরা ইউজ করব, কতদিন এই মেটেরিয়ালসগুলো কতদিন কিভাবে ক্ষতিকর হতে পারে। আরেকটা জিনিস বোধহয় ইদানিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিইউজ করার একটা ব্যাপার। লাইক আমি একটা বিল্ডিং ভেঙে ফেলছি, কোনো কিছু সেটা ব্যবহার করতে পারছি না, এখন কিছু কিছু ম্যাটেরিয়াল আমরা দেখতে পাচ্ছি যেটা রিইউজ করার সুযোগ আছে ভবিষ্যতে, লাইক আমি 20 বছর পরে করি বা 50 বছর পরে পড়লেও আমার ওই পার্টসগুলো ব্যবহার করার সুযোগ আছে। এটা বোধহয় আপনারা এখন খুব বেশি কনসার্ন। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ওয়ান অফ দ্য থিংস যেটা হলো যে আমাদের যে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইনে যেটা যে রিউজেবল মেটেরিয়ালস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য এডুকেশনাল সাইড, যে মানুষকে যে ঠিক আছে আমরা একটা ডোর থেকে শুরু করে, বাট আমাদের এখানে বাংলাদেশে অ্যাকচুয়ালি ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ উই অ্যাকচুয়ালি মানে আমাদের মানে রেট অফ রিউজেবিলিটি আমরা রিইউজ করতেছি একটা জিনিস ইজ ভেরি হাই। সো আমরা যেখানে আমাদের একটা সিম্পল একটা বাসা থেকে ওখানে একটা গ্রিল খুলে নিয়ে গেল, ওই গ্রিলটাকে আবার রিইউজ করা হচ্ছে আরেকটা বাসাতে। সো ওয়ারেজ ইন ইংল্যান্ড এই জিনিসটা ইউরোপিয়ান কান্ট্রিজে ইট ওয়াজ নট ভেরি মাচ ওইভাবে মানে ওরকমভাবে ওদের যে ধারণাটা ওইভাবে ছিল না। সো আমরা একটা সিম্পল একটা কি বলবো যে একটা প্লাস্টিক বটল সেটাকে আমরা কিভাবে একটা টায়ার কিভাবে আমরা রিইউজ করতেছি। সো বিল্ডিং মেটেরিয়ালস ইজ দ্য সেম ওয়ে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট সামটাইমস ইন আমাদের এই ক্ষেত্রে এই এনভায়রনমেন্টের মধ্যে যে একটা ক্লায়েন্টকে ওইভাবে বোঝানো যে এই জিনিসটাকে রিইউজ করা কতটা, এই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা এখনো মানে ইন দ্য জেনারেল পাবলিক এইভাবে আসে। যেটা মনে হলো মানে পুরো আড্ডাটা শেষে এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস, কারণ একটা মানুষের সারা জীবনে স্বপ্ন থাকে একটা বাড়ি করা, খুব সুন্দর একটা বাড়ি করা, এবং একটা বাড়ি শুধু একটা বাড়ি না, সেটা পরিবেশের সাথে সম্পর্কিত, সেটা লংজিটিভিটির সাথে কানেক্টেড। তো সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিকল্পনা আমার মনে হয় একটা সুন্দর স্থাপনার জন্য খুব বেশি জরুরি। শেষে যদি আপনার কিছু বলার থাকে বিষয়। আমি যেটা ফিল করতেছি যে এত বছর পরে যে বাংলাদেশে আমি এখানে
স্থাপত্যে যেভাবে আমরা কাজ করছি সব কিছু মিলে সেটা হচ্ছে যে একটা পজিটিভ আই ওয়ান্টেড to actually come here to talk about that as an example যে the positivity of সবকিছু অনেক সময় আমরা নেগেটিভিটি বেশি দেখা হয় খবর কাগজ খুললে যে নেগেটিভিটিটা বেশি আছে so I wanted to give a much more positive understanding of as a person যে what it is to live a life এত বছর ধরে in Bangladesh থ্যাংক ইউ এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ আপনার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে ইউকেতে কিন্তু আপনি সেটাকে ইনভেস্ট করেছেন বাংলাদেশে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ